অভি ঢুকাও। তোমার এই ছোট গর্তে ঢোকালে ব্যথা পেলে কিন্তু কান্না করতে পারবে না। চিন্তা করো না বাবু, ব্যথা পাবো না। বাবু ঢুকাও। আচ্ছা এই নিন, গর্তে ঢুকালাম। আহ, উফ, আমার ব্যথা লাগছে। তোমার ইয়েতে ব্যথা পাচ্ছেন, ছেড়ে দিব? থাপ্পড় দিব। সব ব্যথা ব্যথা না রে বোকা, কিছু ব্যথা পেতেও ভালো লাগে। তাহলে আরও জোরে জোরে গর্তে ঢুকাই, ব্যথা দেই। বলেই বউয়ের সাথে রোম্যান্স করতে থাকি। এক পর্যায়ে দুজনেই ক্লান্ত হয়ে থেমে যাই। আমি তার বুকে শুয়ে আমার সাথে তার প্রথম সাক্ষাতের কথা ভাবছি সেদিনের। সরি, আসলে আমি দেখতে পাইনি। এটা কি করলে? আসলে আমি দেখতে পাইনি, ভুলে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ধন্যবাদ ম্যাডাম। এই ছেলে, তোমার নাম কি? জি ম্যাডাম, আমার নাম অভি। আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বলুন। তোমার নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? আমি তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। মেয়েটা বলে কি, মেয়েটা আমাদের বসের মেয়ে। তাই আমি আর না করতে পারলাম না, তাকে নাম্বার দিয়ে দিলাম। তখন সে মুচকি হেসে বলল, রাতে তোমাকে কল দিব, কলটা কিন্তু মনে করে রিসিভ করবে। আমি আর কোনো কথা বললাম না। আমাদের অফিসে আজকে একটা পার্টি ছিল, কারণ আমরা অনেক বড় একটা প্রজেক্ট লাভ করেছি। সেখানে বসের একমাত্র মেয়েও এসেছিল। বস আমাকে খুবই পছন্দ করে। আমাদের পরিশ্রম সফল হিসেবে আমরা এই বছর দেশের সেরা কোম্পানি নির্বাচিত হয়েছি। তখন হঠাৎ করে মেয়েটার উপর আমার হাত থেকে জুসের গ্লাস পড়ে যায়, কিন্তু মেয়েটা কোনো মাইন্ড না করে আমাকে আরও হাসি মুখে কথা বলল। এটা দেখে আমার খুব ভালোই লাগলো। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী। আমি অবাক দৃষ্টিতে তার দিকে চেয়েছিলাম। পার্টি শেষ করে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে নিজের রুমে শুয়ে পড়লাম। আপন বলতে এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি একাই বড় হয়েছি। মা বাবা ছোটোবেলায় মারা গেছে। সেই থেকে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি। জানি না কতদিন বেঁচে থাকতে পারবো। রাতে রুমে শুয়ে শুয়ে ভাবছি। বিষণ্ণতায় অস্থির হয়ে আছে হৃদয়। নীরবতায় আঘাতে যেন আরও রক্তাক্ত। অন্ধকারে ঢিল ছোড়ার মতো খুঁজে ফিরি নিজেকে। আজকাল পুরনো সুরটাও ভালো লাগে না। জীবনের নাটকের অভিনয়ে মিথ্যা অভিনেতার মতোই অভিনয় করে যাচ্ছি। পাওয়া না পাওয়া হিসাব মিলাতে বড়ই অস্থির লাগে। তাই বুক ভরা দৃষ্টি দিয়ে চেয়ে আছি আকাশের পানে। এই দৃষ্টি কি শেষ হবে না? এসব ভাবছিলাম, হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। আমি অচেনা নাম্বার দেখে কিছুক্ষণ ভেবে ফোনটাই রিসিভ করলাম। তখন ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো। অভি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি ফারিহা, তোমাদের বসের মেয়ে। ও ম্যাম, আমি আপনাকে চিনতে পারিনি। তা কী জন্য কল করেছেন প্লিজ বলেন। আমি কি তোমার থেকে বয়সে বেশি বড় যে আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে? কি বলেন ম্যাডাম? আপনি তো আমাদের মালিকের একমাত্র মেয়ে। আপনাকে ম্যাডাম বলে ডাকবো না তো কাকে ডাকবো? আমাকে ম্যাডাম বলে ডাকার কোনো প্রয়োজন নেই। আমার একটা নাম আছে, ফারিহা। আপনি আমাকে ফারিয়া বলে ডাকবেন। ঠিক আছে ম্যাডাম। আবার ম্যাডাম বলছেন? জি ফারিয়া, বলুন। কি করেন আর আপনার পরিবারের সবাই কেমন আছে? প্রশ্নটা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই প্রশ্ন জবাব আমার কাছে নেই। এই প্রশ্নটা যে আমাকে করে তখন তাকে আমি কি উত্তর দিব খুঁজে পাই না। কারণ প্রশ্নটা শুনলেই আমার কান্না আসে। জি না, মানে আমার পরিবারে কেউ বেঁচে নেই। সবাই মারা গেছে, শুধু আমি একা আছি। আর আমি শুয়ে আছি। সরি, আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেললাম, তাই না? জি না, কোনো কষ্ট নয়, বলুন। আচ্ছা, তোমার কি গার্লফ্রেন্ড আছে? আমি তখন তার এমন অদ্ভুত প্রশ্ন শুনে অবাক হলাম। এরপর বললাম, আমার মতো ছেলের আবার কিসের গার্লফ্রেন্ড? যার বাবা মা বেঁচে নেই, নিজের একা একা বড় হয়েছি, এখন কষ্ট করে চাকরি করছি। আমার আবার কিসের গার্লফ্রেন্ড? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। যাক, তাহলে ভালোই হলো। এর মানে কি? দেখো অভি, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তাই তোমাকে সোজাসুজি বলে দিচ্ছি, তোমাকে প্রথম দেখাই আমার ভালো লেগেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই অভি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ পড়ল। আপনি কি পাগল হয়ে গিয়েছেন? কী সব আবল তাবল কথা বলছেন? এটা কোনোদিন সম্ভব নয়। আপনি আমাদের বসের মেয়ে, আর আমি আপনাদের সাধারণ একজন কর্মচারী। আপনার আর আমার মধ্যে কোনোদিন সম্পর্ক হতে পারে না। কেন হতে পারে না? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর আমি আমার বাবাকে বলবো। প্লিজ এরকম করবেন না। আপনার বাবাকে বললে আপনার বাবা আমার চাকরি নিয়ে নেবে। আমি আমার চাকরি হারাতে চাই না। প্লিজ বিশ্বাস করুন, আমি অনেক কষ্টে জীবনযাপন করছি। এখন যদি আমার চাকরি চলে যায় তাহলে আমি বিপদে পড়ে যাব। তোমাকে এইসব নিয়ে টেনশন করতে হবে না, আমি বাবাকে বলবো। বাবা আমার কথার ওপর কোনো কথা বলবেন না। আমি অনেক ভয় পেয়ে গেলাম। তাকে অনেক রিকোয়েস্ট করলাম এসব না করার জন্য, কিন্তু তিনি কোনো কথা শুনলেন না, ফোনটা রেখে দিলেন। আমি অনেক কষ্ট করলাম অভিকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু অভি বুঝতে চাইছে না যে আমি তাকে ভালোবাসি। সে হয়তো ভয়ের কারণেই আমার প্রপোজাল একসেপ্ট করছে না। আমি তখন বাবার কাছে গেলাম। কি ব্যাপার মা, এই সময় তুই এখানে? কোনো দরকার মা? বাবা, আমি বিয়ে করতে চাই।
সেটা তো খুব ভালো কথা, আমি ছেলে দেখেছি তোর বিয়ের জন্য। ছেলে দেখতে হবে না বাবা, আমি একজনকে ভালোবাসি। কি বলছিস মা, কোন ছেলে? তোমার অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অভি। জানো বাবা, ওকে আমার খুব ভালো লাগে। আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু সে রাজি হচ্ছে না। ওর এত বড় সাহস আমার মেয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি। আমি কালকেই তোদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। লাভ ইউ বাবা বলে বাবাকে জড়িয়ে ধরলাম। এরপর নিজের রুমে চলে গেলাম। বাবা আমার কোনো দিন কোনো কথা না করেনি, আজকেও বিরোধিতা করলো না। আমি রুমে শুয়ে চিন্তা করতে থাকলাম, কাল থেকে অভি আমার হয়ে যাবে। এরপর আমরা দুজনে মিলে গড়ে তুলবো আমাদের ভালোবাসার সংসার। সকালে ঘুম থেকে অফিসে যেতেই জানতে পারলাম স্যার আমাকে ডেকেছেন। শুনে আমার গা কাঁপতে শুরু করলো। সঙ্গে সঙ্গে কালকে রাতে ঘটনা মনে পড়লো। তাহলে কি ফারিয়া সব কিছু বলে দিল তার বাবাকে? আমি স্যারের রুমে গেলাম। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি, এখানে বসো। জি স্যার বলুন। ফারিয়া তোমাকে কি বলেছিল? বিশ্বাস করুন স্যার, আমি এসবে কিছু জানি না। হঠাৎ করে উনি আমার কাছে নাম্বার চাইলেন। এরপর আমি ওনাকে নাম্বার দিলাম। কিন্তু রাতে ফোন করে জানান যে উনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান। কিন্তু বিশ্বাস করেন আমি উনাকে সরাসরি না করে দিয়েছি। তুমি কি জানো কত বড় ভুল করেছো? ফারিয়া আমার একমাত্র মেয়ে, সে জীবনে প্রথম কাউকে ভালোবেসেছিল, আর তুমি তাকে রিজেক্ট করলে। আমার মেয়েটা রাত থেকে কিছু খাচ্ছে না, তুমি এরকম কেন করলে? এখন আমি তোমার চাকরি নিয়ে নেব। স্যার প্লিজ এমনটা করবেন না। আপনার একমাত্র মেয়ে উনি। আমি কিভাবে বসে মেয়ের সাথে প্রেম করতে পারি? সেই জন্য আমি উনাকে না করে দিয়েছিলাম। বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। তোমার হাতে এখন কোনো উপায় নেই, একটাই উপায় আছে। যদি হয়তো নিজের চাকরিটা বাঁচাতে চাও, তাহলে আমার একটা শর্ত, রাজি হতে হবে। কী শর্ত বলুন স্যার? আমি আপনার সব শর্তে রাজি, শুধু আমার চাকরিটা নিয়ে নেবেন না। কাল থেকে তুমি এই অফিসের ম্যানেজার, আর আজকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। আমি আমার মেয়ের সুখের জন্য যে কোনো কিছু করতে পারি। সেখানে আমার পছন্দ করেছে তোমাকে, তাই তোমার সাথে বিয়ে দিতে চাই আমি। স্যার আপনি সব কিছু ভেবে বলছেন তো? আমার কিন্তু বাবা মা নেই, আমার কোনো গার্ডিয়ান নেই, আমি একাই সব কিছু। তাই আপনার মেয়েকে যদি সুখে দেখতে চান তাহলে আমার সাথে বিয়ে দিবেন না। ওনাকে আমি সুখে রাখতে পারবো না। আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, মানে তোমাকে বিয়ে করতে হবে। এর বাইরে কোনো কথা আমি শুনতে চাই না। তুমি রাজি না হলে নিজের চাকরি ছেড়ে চলে যাও। আমি নিরুপায় হয়ে রাজি হয়ে গেলাম। বিকেলে আমাদের বিয়ে হয়ে গেল। আমি স্যারের বাড়িতে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। বাসর ঘরে প্রবেশ করতেই ফারিয়া আমাকে সালাম করলো। আমি তখন তাকে বলে উঠলাম, কেন করলেন এরকম আপনি? জানেন আমার কেউ নেই, আমি আপনাকে সুখী রাখতে পারবো না। আপনাদের কত টাকা পয়সা, কিন্তু আমার 1 টাকা পয়সা নেই। কেন করলাম বোঝো না? আমি তোমাকে ভালোবাসি, আর সুখে থাকার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না। প্রয়োজন সত্যিকারের একজন জীবন সঙ্গীর, আর আমি সেটা পেয়ে গেছি। আমার আর কিচ্ছু লাগবে না। আমার বাবার কি কম আছে নাকি? কিন্তু আপনি যেটা করেছেন সেটা একটু ভুল করেছেন। পরে কিন্তু আপনার এই সিদ্ধান্তের জন্য আপনাকেই আফসোস করতে হবে। সেটা পরে দেখা যাবে, এখন চলো বাসরটা করে নেই। কি বলো অভি? আমি তখন নির্বাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমি একটা জরুরি বিষয়ে কথা বলছি আর ও এসবের মাঝে এরকম করছে। আমি কিছুই বলছি না। তখন সে আমাকে টেনে নিয়ে বিছানায় ফেলে দিয়ে এরপর আমার উপরে উঠে বলল, তোমার কত বড় সাহস! তুমি আমাকে বিয়ে করবে না বলেছিলে, আজ তোমাকে বিয়ে করার শখ মিটিয়ে দেব। দেখুন ম্যাডাম, ছেড়ে দিন আমাকে। ছাড়বো না আমার প্রিয়তম স্বামী। তোমাকে ছেড়ে দিলে আমি আম্মু ডাক শুনবো কি করে? দেখুন প্লিজ ছেড়ে দিন, এরকম করবেন না, পরে সমস্যা হয়ে যাবে। আমি তো চাই তুমি সমস্যা করো বলে অভিকে জাপটে জড়িয়ে ধরে ওকে কিস করতে শুরু করলাম। অভি আমার দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে। আমার তখন তার কলার চেপে ধরলাম। কি ব্যাপার, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি তো আমার বউয়ের অধিকার খাটাচ্ছি। কিন্তু আমি বউ হিসেবে মানি না। কথাটা বলতেই ফারিয়া কান্না করে দিল। আমি এটা দেখে আমার মন খারাপ করে তার দিকে তাকালাম। তখন সে আমাকে জড়িয়ে ধরে কান্না করলো। কি হয়েছে, কান্না করছো কেন? আমার কি সমস্যা? আমাকে কেন মেনে নিচ্ছ না? আমি কিন্তু সুইসাইড করব। এই কি বলো? আচ্ছা যাও, মেনে নিলাম। তাহলে এখন আমার বউয়ের অধিকার দেখাই বলেই ওকে আদর করতে শুরু করলাম। এবার অভিও রেসপন্স দিতে শুরু করলো। শুরু হলো আমাদের পবিত্র সম্পর্কে নতুন পথ চলা। এভাবেই পূর্ণতা পাক সকল ভালোবাসা। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।